ঘন নালিশ যাচ্ছিল মনিবের কাছে। মনিব হলেন উত্তর কলকাতার গরানহাটার জমিদার দুর্গাচরণ মিত্র। প্রথম জমিদার মশাই তেমন কিছুই বলেননি। শেষমেশ একদিন বিরক্ত হয়ে হিসেবের খাতা সমেত তলব করলেন অকম্মার ঢেকি সেই মুহুরিটিকে। মুহুরির কাছ থেকে হিসেবের খাতা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন জমিদার বাবু। আশ্চর্য, খাতার পাতায় পাতায় লেখা রয়েছে গান। হিসেবের খাতায় গান, এ তো মহা অপরাধ। হঠাৎ জমিদারের চোখ আটকে গেল একটি গানে। লেখা রয়েছে, আমায় দে মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। গানটি পড়তে পড়তে জমিদারের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছি ছি, তিনি এ কি করেছেন? কাকে তিনি সামান্য হিসেব লেখার কাজে লাগিয়েছেন? লজ্জায় তার মাথা হেট হয়ে গেল। সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন সেই মুহুরি। জমিদার তাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও বাবা, অনেক বড় কাজের জন্য তোমার জন্ম। সংসার চালানোর কথা তোমায় ভাবতে হবে না, মাসে মাসে 30 টাকা তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেব। মুহুরির তখন আনন্দে আর ধরে না। তিনি ফিরে এলেন হালি শহরে। আর চিন্তা নেই, সংসারের খরচ নিয়ে তার আর মাথা ব্যথা নেই। তিনি মন প্রাণ ঢেলে দিলেন তার সাধনায়। অচিরেই বাংলার বুকে উদ্ভাসিত হলো অসাধারণ কালজয়ী সব শ্যামা সঙ্গীত, যে সঙ্গীতের গুণেই শ্মশানবাসিনী মা কালী হয়ে উঠলেন বাঙালির ঘরের মেয়ে, বাঙালির স্নেহময়ী মাতৃস্বরূপা। সেই সময়ে তান্ত্রিক কাপালিকদের তন্ত্র সাধনার মা কালী সাধারণ বঙ্গীয় সমাজের অঙ্গ ছিল না। আর সেই বেড়াটাই সম্পূর্ণ ভেঙে গেল সেই অসাধারণ শ্যামা সঙ্গীতের গুণে। সৌজন্যে হালি শহরের সেই মুহুরি, তিনি আর কেউ নন, আমাদের সকলের সুপরিচিত সাধক কবি রামপ্রসাদ সেন। সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের বহু অলৌকিক ঘটনার কথা লোকমুখে আজও বহুল প্রচলিত। যেমন ধরুন, স্বয়ং মা কালী রামপ্রসাদের কন্যার রূপে এসে কবিকে ঘরের ভাঙা বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন। আবার ধরুন, বারাণসী থেকে স্বয়ং দেবী অন্নপূর্ণা হালি শহরে রামপ্রসাদের গান শুনতে এসেছিলেন, ইত্যাদি ইত্যাদি বহু অলৌকিক ঘটনার ঘন ঘটা সাধক কবি রামপ্রসাদ সেনের গোটা জীবন ঘিরে। বহু মানুষ আছেন যারা এসব বিশ্বাস করেন না, তেমনি বহু মানুষ পরম ভক্তি ভরে আজও এই সকল ঘটনা কায়মনোবাক্যে বিশ্বাস করেন। এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই যে সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের যেসব ইতিহাস আশ্রিত ঘটনাবলী লক্ষ্য করা যায়, তা কিন্তু অলৌকিক ঘটনাগুলির চাইতে কোনো অংশে কম আশ্চর্যের ঘটনা কখনোই নয়। ইতিহাস আশ্রিত সেই সব ঘটনাবলী আপনি যদি বিশ্লেষণ করেন, আপনি দেখতে পাবেন রামপ্রসাদ সেনের অন্যতম সেরা দুটি পরিচয়। একাধারে তিনি ভক্তিরসের অনন্য সাধারণ গায়ক, অন্যদিকে তিনি আদ্যান্ত এক অসাধারণ কবি, যার কাব্য প্রতিভার বিচ্ছুরণ এক কথায় কালজয়ী। কলকাতার গরানহাটার সেই জমিদার দুর্গাচরণ মিত্র রামপ্রসাদ সেনের সংসারের দায়িত্ব নেওয়ার পর কবি হালি শহরের পৈতৃক বাড়িতে ফিরে এসে মন প্রাণ ঢেলে দিলেন দুই সাধনায়। একদিকে ছিল মাতৃসাধনা, অন্যদিকে ছিল মাতৃসাধনায় একের পর এক শ্যামা সঙ্গীতের ভাবের সাগরে ডুব দেওয়া। প্রতিদিন ভোরে উঠে শুরু করতেন মায়ের নাম গান। একটু বেলা হলে হালি শহরে গঙ্গার ঘাটে চলে যেতেন। জলে দাঁড়িয়ে গাইতে থাকেন একের পর এক গান। সে গান শোনার জন্য গঙ্গার ধারে ভিড় জমে যেত। নদীর বুকেও থেমে যেত সারি সারি নৌকা। রামপ্রসাদ সেন যখন গান ধরেন, এমন দিন কি হবে মা তারা, যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধারা, মানুষজন তখন তার নামে ধন্য ধন্য করে ওঠে। মাঠে চাষবাস সেই কাজ করতে গিয়ে তিনি যখন গান গেয়ে ওঠেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা,
চারিদিকের মানুষ অবাক হয়ে তার গান শোনে। হালি শহরের নামজাদা পণ্ডিত বলরাম তর্কভূষণ তিনি একদিন রামপ্রসাদ সেনকে দেখলেন টলমল পায়ে গঙ্গা স্নানে চলেছেন। তাই দেখে বলরাম পণ্ডিত চেঁচিয়ে বলে উঠলেন, দেখ দেখ মাতাল বেটা যাচ্ছে। সে কথা শুনে রামপ্রসাদ হেসে হেসে গাইলেন তার বিখ্যাত গান, সুরা পান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। আবার তিনি যখন গান ধরেন, ডুব দেরে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে, তখনও সকলে স্থির হয়ে তার গান শোনে। কারো কিছু বলার যেন কোনো শক্তিই থাকে না, সবাই যেন একদম মন্ত্রমুগ্ধ। রামপ্রসাদ সেনের গান, যাকে বলা হয় রামপ্রসাদী, তা ছিল সার্বিক অর্থে এক নতুন ধারার গান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে মৃদু রাগ, সেই মৃদু রাগের সাথে ভক্তিরসের সংমিশ্রণ ঘটিয়ে রামপ্রসাদ সেন বাংলা সঙ্গীতে যে মধুর, আটপৌরে ও অসংস্কৃত নতুন সুর সৃষ্টি করেছিলেন, পরবর্তী 150 বছর ধরে শতাধিক কবি ও সঙ্গীতকার সেই সুর ধরেই গান রচনা করে গিয়েছিলেন। বলা বাহুল্য, আজও শ্যামাসঙ্গীত রচনা ও পরিবেশনার ক্ষেত্রে তাকেই বহুলাংশে অনুসরণ করা হয়। সত্যি কি আশ্চর্য সব গান লিখে গিয়েছিলেন তিনি। তার গান শুনে মুগ্ধ হয়ে স্থানীয় জমিদার তাকে দিয়েছিলেন কবিরঞ্জন উপাধি। সেই সময়ই রাজকিশোর মুখোপাধ্যায় নামে এক ধনী কালীভক্তের বিশেষ অনুরোধে রামপ্রসাদ সেন লিখলেন তার প্রথম পুঁথি কালী কীর্তন। কালী কীর্তন শেষ করে তিনি এরপর লিখলেন আরও দুটো ছোট ছোট পুঁথি, কৃষ্ণ কীর্তন এবং সীতার বিলাপ। সাধক কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেনের খ্যাতি তখন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। একদিন গঙ্গার বুকে তিনি গান ধরেছেন, আর সে সময় গঙ্গায় নৌকাযোগে যাচ্ছিলেন নবদ্বীপের অধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদের সুললিত কণ্ঠের গান শুনতে পেলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। যতক্ষণ রামপ্রসাদের গান চলল ততক্ষণ তিনি গঙ্গার বুকে নৌকা দাঁড় করিয়ে একান্ত মনে সে গান শুনলেন। গান শুনে মুগ্ধ হয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনের সাথে আলাপ করলেন। পরবর্তী সময়ে নবদ্বীপে ফিরেই মহারাজা খবর পাঠালেন যে তিনি রামপ্রসাদ সেনকে তার নিজের সভাকবি করতে চান। কিন্তু মায়ের সাধনায় নিমগ্ন রামপ্রসাদ সেন বিনীতভাবে সে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র বুঝলেন রামপ্রসাদ সেন নির্লোভ এক সাধক। চাকরির প্রস্তাব প্রত্যাখ্যানে মহারাজ ক্রোধান্বিত হলেন না, বরং তার শ্রদ্ধা আরও বেড়ে গেল। তিনি তার সভাকবি ভারতচন্দ্রের মতো রামপ্রসাদ সেনকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে অনুরোধ করলেন। মহারাজার সেই অনুরোধ রামপ্রসাদ সেন অবশ্য উপেক্ষা করতে পারলেন না। তিনি লিখেছিলেন তার অসাধারণ কাব্য বিদ্যাসুন্দর, যা ছিল তার কাব্য প্রতিভার অনন্য এক উজ্জ্বল নজির। কিংবদন্তি আছে যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা রামপ্রসাদ সেনের গান শুনেছিলেন। হালিশহর গঙ্গার বুকে নিজের বজরায় বসে রামপ্রসাদ সেনের গান শুনে মুগ্ধ অভিভূত নবাব বিদায় নেওয়ার আগে নাকি রামপ্রসাদ সেনকে মুর্শিদাবাদে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও সেই অনুরোধ পরবর্তী সময়ে রাখতে পারেননি সাধক কবি রামপ্রসাদ সেন, কেননা তার কিছুদিনের মধ্যেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক পলাশির যুদ্ধ, যে যুদ্ধে ঘাতকদের হাতে প্রাণ দিয়েছিলেন পরাজিত নবাব সিরাজউদ্দৌলা। রামপ্রসাদ সেনের বয়স তখন মাত্র 37 বছর। রামপ্রসাদ সেনের জীবনে দুজন মানুষের মৃত্যু গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। মা সিদ্ধেশ্বরী দেবীর মৃত্যু এবং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যু। রামপ্রসাদ সেন বরাবরই ছিলেন মা অন্তপ্রাণ। তার কাছে গর্ভধারিণী মা আর আরাধ্য দেবী মা কালীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। মায়ের মৃত্যুতে তিনি যেমন গভীর আঘাত পেয়েছিলেন, তেমনি অন্যদিকে মা কালীর সাধনায় তিনি আরও বেশি করে
ঐকান্তিকভাবে নিজেকে নিবেদন করতে পেরেছিলেন। মায়ের মৃত্যুর আঘাতে সংসারের সব বাঁধন যেন ছিঁড়ে গিয়েছিল, কারণ এরপরেই তিনি মেতে উঠেছিলেন মা কালীর কঠোর কঠিন সাধনায়। নিজের বাড়ির বাগানে একটি কোণে রামপ্রসাদ সেন আগেই তৈরি করেছিলেন পঞ্চবটী বন। সেখানেই পঞ্চমুণ্ডাসন প্রতিষ্ঠা করলেন তিনি। বাড়ির কাছেই সাধন মণ্ডপ তৈরি ছিল অনেক আগেই। কিংবদন্তি অনুসারে এই পঞ্চবটী বনেই মাতৃ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন রামপ্রসাদ সেন। অন্যদিকে মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন তার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় বন্ধু। তার বিয়োগ ব্যথায় তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন, নবদ্বীপ যাত্রায় তিনি আর কখনো সামিল হননি। একসময় মহারাজার অনুরোধে প্রায় তিনি নবদ্বীপ যেতেন মহারাজা কৃষ্ণচন্দ্রকে গান শোনানোর জন্য। এখানে একটি ভয়ঙ্কর সুন্দর গল্প আছে, সেটা আপনাদের বলি। মহারাজা কৃষ্ণচন্দ্রের জীবনের শেষ পর্বে যখন সাধক কবি মহারাজার সাথে দেখা করতে যান, সে সময় পথে তিনি ভয়ঙ্কর ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন। সে ডাকাত দল ছিল বাঁশবেড়িয়ার বিখ্যাত ডাকাত বুধো ডাকাতের দলবল। মা কালীর সামনে নরবলি দিয়ে বুধো ডাকাত বরাবর ডাকাতি করতে বেরোতো। সেবার নরবলি দেওয়ার জন্য সাধক কবি রামপ্রসাদ সেনকে ধরে নিয়ে তারা আস্তানায় হাজির করেছিল। শোনা যায়, বলি দেওয়ার জন্য যেই মাত্র বুধো ডাকাত রামপ্রসাদ সেনের মাথার উপর খড়গ তুলে ধরেছিল, সেই মুহূর্তে রামপ্রসাদ সেন গান ধরেছিলেন, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। রামপ্রসাদের সেই গান শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল বুধো ডাকাত। দ্রুত সম্বিত ফিরে পেয়েছিল ডাকাত দল। কিংবদন্তি অনুসারে ডাকাতরা ভুল বুঝে ক্ষমা প্রার্থনা করে সাধক কবি রামপ্রসাদ সেনকে হালি শহরে পৌঁছে দিয়ে এসেছিল। 1781 সাল দুর্গাপূজা শেষ হবার পর সে বছর 16ই অক্টোবর মঙ্গলবার কালী পুজোর অমাবস্যা। প্রতি বছর ওই দিনটিতে সাধক কবি রামপ্রসাদ সেন মহা সমারোহে কালী পুজো করেন। নিজের হাতে প্রতিমা গড়েন। সারা রাত ধরে চলে তার পুজো। আর পুজোর ফাঁকে ফাঁকে আপন মনে মাকে তিনি গান শোনান। গোটা হালি শহরের লোক অপেক্ষা করে থাকেন এই কালী পুজো দেখবেন বলে। পরের দিন যথারীতি প্রতিমা বিসর্জনের আয়োজন হচ্ছে। এমন সময় রামপ্রসাদ সেন নাকি ঘনিষ্ঠজনকে বলেছিলেন, আজ মায়ের বিসর্জনের সঙ্গে আমারও বিসর্জন হবে। বিসর্জনের সময় মাথায় ঘট নিয়ে গঙ্গায় নেমে মায়ের প্রতিমার দিকে চেয়ে রামপ্রসাদ সেন গাইতে লাগলেন একের পর এক গান। চতুর্থ গানের শেষ দুটি লাইন ছিল, প্রসাদ বলে মন দৃঢ়, দক্ষিণার জোর বড়, ওমা আমার দফা হলো রফা, দক্ষিণা হয়েছে। কিংবদন্তি অনুসারে দক্ষিণা হয়েছে এই কথাটি গাইবার পর মুহূর্তেই নাকি সাধক কবি রামপ্রসাদ সেনের প্রাণবায়ু বেরিয়ে যায়। শরীর লুটিয়ে পড়ে গঙ্গার জলে। চলে গেলেন সাধক কবি রামপ্রসাদ সেন। আজ একথা বললে অস্বীকার করার কোনো উপায় নেই যে হালি শহর তথা সমগ্র বাংলার মানুষ নিজেদেরকে ধন্য মনে করেন এই কারণে যে রামপ্রসাদ সেনের মতো একজন যুগপুরুষ সাধক কবি এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাটিই ছিল তার কর্মভূমি। বস্তুত যতদিন বাংলা ভাষা থাকবে, বাঙালির কণ্ঠে সুর থাকবে, বাঙালি জাতি হিসাবে বেঁচে থাকবে, ততদিন যে সাধক কবি রামপ্রসাদ সেনের গান বাঙালির প্রাণে ভক্তি প্রেমের এক অপূর্ব অমৃত তরঙ্গ হিসাবে প্রবাহিত হবে, তার গানের গৌরব চতুর্দিকে যে প্রচারিত হবে, একথা বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।